হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আগের পর্বে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা বাংলা সাহিত্যের মধ্যযুগ সম্পর্কে কিছু কথা বলবো। তো প্রথমেই যেটি আসে যে বাংলা সাহিত্যের মধ্যযুগের সময়কাল কত ছিল। এটি ছিল 1201 থেকে 1800 সাল পর্যন্ত। এর মাঝে বাংলা সাহিত্যের যে বিকাশের সময়টা রুদ্ধ হয়েছিল 1201 থেকে 1350 সাল পর্যন্ত। এর কারণ হিসেবে যেটি বলা হয় যে মধ্যযুগের শুরুতেই 1201 সালেই মুসলমানদের বাংলা বিজয়ের ফলে প্রচলিত যে সংস্কৃতি ছিল ব্রাহ্মণ বৌদ্ধ সয়জিয়াদের, তাই সেখানে বড় ধরনের একটি পরিবর্তন আসে। আর এ কারণেই এ সময়ে উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচিত হয়নি। আর এজন্য এই সময়কালটিকে 1201 থেকে 1350 এই সালটিকে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ নামে অভিহিত করা হয়। এখানে আরেকটি বিষয় যদি আমরা আলোচনায় নিয়ে আসি, সেটা হচ্ছে যে 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি বাংলা বিজয় করেন। সেই তুর্কি শাসনামল ছিল 1201 থেকে 1350 এবং ঠিক এই সময়কালটাই বাংলা সাহিত্যের অন্ধকার যুগ ছিল। তো বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হিসেবে বিবেচনা করা হলেও এখানে অন্ধকার যুগে এই সময়কালে কিছু সাহিত্য রচিত হয়। এর মাঝে তিনটি সাহিত্যের নাম পাওয়া যায়, সেটা হচ্ছে যে প্রাকৃত পৈঙ্গল, শূন্য পুরাণ এবং শেখ শুভোদয়া। এখানে অত্যন্ত দুঃখের যেটা বিষয় সেটি হচ্ছে যে এই তিনটি সাহিত্যের একটিও বাংলা ভাষায় রচিত ছিল না। আর এই কারণে এটা অন্ধকার যুগ, আসলে যে শুদ্ধ বাংলা ভাষার কোনো সাহিত্যকর্ম এই সময়কালে পাওয়া যায়নি। যেমন প্রাকৃত পৈঙ্গল, এটি ত্রয়োদশ শতকে প্রাকৃত ভাষায় রচনা করেছিলেন একজন কবি, তার নাম হচ্ছে শ্রীহর্ষ। এটি ছিল অন্ধকার যুগের কিন্তু প্রথম সাহিত্য। দ্বিতীয় যেটি, সেটা হচ্ছে শূন্য পুরাণ। এটি রচনা করেন হচ্ছে রামাই পণ্ডিত। এটা সম্পর্কে একটু যদি তথ্য আমরা জানার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এখানে অধ্যায় ছিল 51টি। এটা সংস্কৃত ভাষায় রচিত গদ্য পদ্য মিশ্রিত একটা চম্পু কাব্য। এর মূল নাম আসলে পাওয়া যায়নি, তবে ভূমিকা অংশে এই রামাই পণ্ডিত শূন্য পুরাণের নামটি লিখেছিলেন। এখানে আসলে শূন্যময় দেবতা যে ধর্ম ঠাকুর, তার পূজা পদ্ধতির বর্ণনা আছে। তো সেই থেকে নগেন্দ্রনাথ বসু নামে একজন প্রখ্যাত ব্যক্তি এই ভূমিকা অংশ থেকে নামটি নিয়ে নাম রাখেন শূন্য পুরাণ। নগেন্দ্রনাথ বসু 3টি পুঁথি পাঠ সংগ্রহ করেছিলেন, যেটা তিনি হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই শূন্য পুরাণ নামে প্রকাশ করেন। এখানে বৌদ্ধদের যে শূন্যবাদ আর হিন্দুদের লৌকিক ধর্ম এর সংমিশ্রণ ঘটিয়েছেন তিনি। এখানে আরেকটি বিষয় যেটি এসছে সেটি হচ্ছে যে নিরঞ্জনের রুশমা একটা কবিতা ছিল, সেখানে ব্রাহ্মণ শাসনের পরিবর্তে তিনি মুসলিম শাসন প্রচলনের পক্ষে মনোভাব ব্যক্ত করেছিলেন। এখানে প্রথম 5টা অধ্যায় ছিল সৃষ্টি তত্ত্বের বর্ণনা, আর শেষ 46টা অধ্যায় হচ্ছে ধর্ম পূজার বিভিন্ন রীতিনীতি পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। তৃতীয় যে সাহিত্যটা সেটা হচ্ছে শেখ শুভোদয়া। এটা রচনা করেছিলেন হলায়ুত মিশ্র। তিনি সংস্কৃত ভাষায় এটিও গদ্য পদ্য মিশ্রণ করে তিনি রচনা করেন মোট 25টি অধ্যায়ে। হলায়ুত মিশ্র ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি। তিনি হচ্ছে এখানে ঠিক শেখের শুভোদয় শেখের গৌরব প্রচার করেছিলেন। এটাই ছিল মূল আর কি উপজীব্য বিষয়। তো
এখানে আসলে মুসলমান যে দরবেশ তার চরিত্র, তার আধ্যাত্মিক শক্তির পরিচয় তুলে ধরা হয়েছে, যা ঠিক ওই বাংলা সাহিত্যের, বাংলা ভাষায় রচিত যেরকম পীরদের নিয়ে কাব্য রচনা করা হয় সেরকম প্রেম সঙ্গীত। তো এই ছিল মোটামুটি অন্ধকার যুগ সম্পর্কে আলোচনা। এখান থেকে বিভিন্ন সময়ে কিছু কোশ্চেন এসছে, যেমন একটা কোশ্চেন আছে, এটা ব্যাংকের একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে শূন্য পুরাণ কি আসলে। তো শূন্য পুরাণ হচ্ছে ধর্মীয় তত্ত্বের গ্রন্থ, এটা তো বোঝাই যাচ্ছে, যেহেতু শূন্য পুরাণ আগে বলা হলো যে এখানে ধর্ম সম্পর্কে বৌদ্ধদের শূন্যবাদ, হিন্দুদের লৌকিক ধর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাহলে এটা ধর্মীয় তত্ত্বের গ্রন্থ। আরেকটা কোশ্চেন দেখছি, সেটা হচ্ছে যে শূন্য পুরাণ গ্রন্থটি মোট কয়টি অধ্যায় বিভক্ত। এই কথাটিও আমি পূর্বে বলেছি, সেটা হচ্ছে 51টি অধ্যায় বিভক্ত। এছাড়াও আধার যুগের রচনা বলা হয় কোনটিকে, এখানে 4টি অপশন দেওয়া আছে, যে চর্যাপদ, মনসামঙ্গল, শ্রীকৃষ্ণ কীর্তন, প্রাকৃত পৈঙ্গল। তাহলে এখানে প্রাকৃত পৈঙ্গল অন্ধকার যুগের। তো এই 3টে সাহিত্যের নাম, তাদের কয়টা অধ্যায়, কি সম্পর্কে আলোচনা করা হয়েছে, এইটুকু বেসিক জানলে অন্ধকার যুগ সম্পর্কে আর তেমন কিছু আলোচনা করার নেই। এরপরে আমরা যে টপিকটাতে আসব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এটি একদম সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত এবং মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটাকে এই জন্য বলা হয় যে মধ্যযুগের আদি বা প্রথম রচনা, এবং এর কবি হচ্ছে বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল নিয়ে একটু মতভেদ আছে, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন এটি রচনাকাল 1400 সালে, আর গোপাল হালদার তিনি বলেছেন 1450 থেকে 1500 সালের মধ্যে। এটি আবিষ্কার হয় 1909 সালে। 1909 সালে আবিষ্কার হয়, বঙ্গাব্দ ছিল 1316 বঙ্গাব্দ। এটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছাকাছি একটা গ্রাম, তার নাম হচ্ছে কাকিলা গ্রাম। সেখানে একজন ব্রাহ্মণ দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় তার বাড়ির গোয়াল ঘরের মাচার উপর থেকে বসন্তরঞ্জন রায়, তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুঁথিশালা যেটি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার অধ্যক্ষ, তিনি এটিকে উদ্ধার করেন। তারপরে তিনি সেটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে প্রকাশ করেন। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড জানতে হবে, এর খণ্ড হচ্ছে 13টি খণ্ড। তেমন নামগুলো মুখস্থ রাখার মতো না, তবে আরেকটি বিষয় যেটি জানতে হবে সেটা হচ্ছে যে চরিত্র কয়টি ছিল। তো উল্লেখযোগ্য চরিত্র দেখা যায় যে কৃষ্ণ, এরপরে রাধা, আর হচ্ছে বড়াই। তো রাধা হচ্ছে প্রাণীকুল, মানে জীবাত্মা আর কি, আর কৃষ্ণ পরমাত্মা বা ঈশ্বর। আর বড়াই ছিল, ইনি একজন বৃদ্ধ মহিলা ছিলেন। বড়াই হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমের দূতী হিসেবে কাজ করেছিলেন। এই তো আমরা জানলাম। আর এটার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এর নাম রেখেছিলেন বসন্তরঞ্জন রায়। এখানে আমরা আগে জানলাম যে 13টি খণ্ড আছে। এখানে বড়ু চণ্ডীদাস, এই যে ভগবতর আছে হিন্দুদের একটি বিখ্যাত তাদের ধর্মগ্রন্থ, তার কৃষ্ণ লীলা সম্পর্কিত যে কাহিনী সে থেকে কিছু নিয়েছেন, কিছু তিনি জয়দেবের গীতগোবিন্দ কাব্যের প্রভাব কিছু এখানে দেখিয়েছেন। আর লোক সমাজে যে রাধাকৃষ্ণের প্রচলিত প্রেম কাহিনী আছে সেটা নিয়ে তিনি এটি কাব্যটা রচনা করেন। এর গঠন রীতি যদি বলা হয়, এটি কিছুটা যাত্রা পালার মতো।
মানে নাট্য গীতি কাব্য বলা যায় তাকে। এই ছিল মোটামুটি শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আলোচনা। এ থেকে যদি আমরা কিছু কোশ্চেন দেখি, সহকারী রাজস্ব কর্মকর্তা 2012 সালে আসা একটি কোশ্চেন যে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে? তো আমরা আলোচনা করেছি আগে যে বসন্ত রঞ্জন রায় এটি আবিষ্কার করেছেন। 2017 সালে রেলপথ মন্ত্রণালয়ের একটি কোশ্চেন এসছে যে বড়াই কোন কাব্যের চরিত্র? তো বড়াই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র। 44তম বিসিএসে যে কোশ্চেনটি এসছে সেটি হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছে? তা আমরা আগে বললাম যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একজন ব্রাহ্মণ ব্যক্তি, তার হচ্ছে গোয়ালঘর থেকে এটি আবিষ্কার করা হয়েছে। গোয়ালঘর থেকে। আরেকটা কোশ্চেন এসছে 38তম বিসিএসে যে গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত কী ধরনের? তো যে আমি বললাম যে নাট্য গীতি কাব্য, তো নাট গীতি এখানে অপশন আছে। এই তো, এর বাহিরে আর তেমন কোনো কোশ্চেন আসে না। তো মধ্যযুগ একটু বড় অধ্যায়, আমরা এর পরের পর্বে মধ্যযুগের বাকি অংশগুলো সম্পর্কে আলোচনা করব, যেমন মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, তারপর হচ্ছে রোমান্টিক যেসব প্রণয় উপাখ্যান, অনুবাদ সাহিত্য, এগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব।